সিজিএল বা সিএইচএসএল এর জন্য এবং কিভাবে ম্যাথস পড়বে, আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও এবং বিগিনার স্টুডেন্ট হও, 8 থেকে 10 মাস সিলেবাস কমপ্লিট করে 4খানা টিচার সাজেস্ট করবো। প্রথমে যে টিচারটার নাম আছে সেই স্যারটার নাম হচ্ছে আদিত্য রঞ্জন স্যার। আদিত্য রঞ্জন স্যার আর্টস ব্যাকগ্রাউন্ডের একেবারে পিছিয়ে পড়া নিজের যে নোটস খাতা, সেই নোটস খাতা তুমি তোমার ল্যাঙ্গুয়েজে, তুমি যে ভাষাতে কথা বলো সেই ভাষাতে তুমি শুনতে শকিং লাগলেও ম্যাথসের জন্য 4খানা খাতা করে রাখবে। যে কোয়েশ্চেনগুলো করতে বেশি সময় লাগবে সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ক্যান্ডিডেটগুলো সিজিএল বা সিএইচএসএল এর জন্য প্রিপারেশান শুরু করেছো বা প্রিপারেশান শুরু করবে বলে ভাবছো এবং কিভাবে ম্যাথস পড়বে, কিভাবে ম্যাথস প্রিপারেশান স্টার্ট করবে এটা বুঝতে পারছো না, আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য। একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবে এবং এই ভিডিওতে যে কথাগুলো বলা হয়েছে খুব ইম্পর্টেন্ট, কিভাবে নোটস বানাবে, কিভাবে প্রিপারেশান স্টার্ট করবে, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে ম্যাথস নিয়ে সমস্ত কিছু আলোচনা, যত ধরনের ডাউট হয়, যত ধরনের সমস্যা হয়, যত ধরনের প্রবলেম হয়, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। তো মনোযোগ সহকারে শুনবে। তো প্রথমেই বলবো, প্রত্যেকটা স্টুডেন্টদের মধ্যে, ক্যান্ডিডেটদের মধ্যে একটা ডাউট থাকে যে ওয়েস্ট বেঙ্গলে মাটিতে দাঁড়িয়ে আমরা প্রিপারেশানটা কোন ল্যাঙ্গুয়েজে নেব, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে নাকি ইংলিশ ল্যাঙ্গুয়েজে। তো তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে দেখো, বাংলা ভাষায় তোমরা যদি প্রিপারেশান নাও তাহলে রিসোর্স পাবে না। রিসোর্স পাওয়া বাংলা ভাষায় খুবই মুশকিল। না তুমি ভালো পেড কোর্স পাবে, বাংলার হোক, ইংলিশের হোক, ম্যাথের হোক, রিজনিংয়ের হোক বা জিকে জিএসের হোক, তুমি বাংলাতে ভালো রিসোর্সেস পাবে না, বাংলাতে ভালো বইও পাবে না, প্র্যাকটিসের জন্য কিছু পাবে না। মানে মোদ্দা কথা হচ্ছে সিজিএল বা সিএইচএসএল এর যে স্টাডি মেটেরিয়ালগুলো হয় সেগুলো বাংলা ভাষায় পাওয়া খুবই মুশকিল। এবার যদি তুমি ইংলিশ ভাষায় প্রিপারেশান নাও তাহলে কোন কোন সুবিধাগুলো পাবে, তুমি সব রকমের সুবিধা পাবে যদি ইংলিশ ভাষায় প্রিপারেশান নাও। এবার তোমরা অনেকে বলবে যে দাদা আমি ইংরেজি খুব একটা ভালো বুঝতে পারি না, প্রিপারেশান নিতে পারবো না। তো দেখো ভাই, তুমি ইংলিশের 135 নাম্বার ইংলিশের জন্য প্রিপারেশান নিতে পারবে আর 90 নাম্বার ম্যাথসের জন্যে প্রিপারেশান নিতে পারবে না ইংলিশ ভাষায়। আমি বলবো ইংলিশ ভাষায় প্রিপারেশান নাও, কারণ ইংলিশটা খুবই সহজ, এখানে অনেক স্টাডি মেটেরিয়াল পাবে। আর মোদ্দা কথা হচ্ছে, তুমি দেখো সিজিএল সিলেক্টেড হয়ে তুমি ডিপার্টমেন্টে যাবে, মিনিস্ট্রিতে যাবে, সেখানে তুমি যদি এবার সেখানে তোমাকে অফিসাররা বা বিভিন্ন যে সেক্রেটারি যারা থাকে তারা তোমাকে বিভিন্ন রকমের ড্রাফট দেবে, সেগুলো তো ইংলিশ ভাষাতে। এবার তখন কি বলবে তাদেরকে যে আমি ইংরেজি জানি না, আমাকে বাংলা ভাষাতে ট্রান্সলেট করে দেন? না, এরকম হয় না। আমি বলবো ইংলিশ ভাষায় প্রিপারেশন নাও। দেখো ম্যাথ, এটা তো আর ইংলিশে অনার্স নয় যে খুব কঠিন হবে, ইংলিশ সাহিত্য নিয়ে পড়তে হবে। আরে সিম্পল ল্যাঙ্গুয়েজ থাকে ম্যাথে। যেমন আমি একটা সিজিএল 2023-এর প্রিলিমস একটা কোয়েশ্চেন এসেছিলো ম্যাথের, সেটা বলছি, এ ম্যান ক্যান ডু এ ওয়ার্ক ইন 20 days, মানে একটা মানুষ 20 দিন একটা কাজ করতে পারে। অ্যানাদার ম্যান ক্যান ডু দ্য সেম ওয়ার্ক ইন 30 days, এবং অন্য একটা মানুষ সেম কাজটা, একই কাজটা 30 দিনে করতে পারে। ইন হাউ মেনি ডেজ দে টুগেদার ক্যান কমপ্লিট দ্য ওয়ার্ক, কতদিনে তারা একসঙ্গে কাজটা করলে কমপ্লিট করতে পারবে। সিম্পল। সাহিত্যের মতো, ইংলিশ অনার্সের মতো বা ইংলিশ ভোকাবুলারিতে যে কঠিন ল্যাঙ্গুয়েজ থাকে সেরকম কঠিন ইংলিশ একদমই নাই। হ্যাঁ, প্রথম 1 মাস অসুবিধা হতে পারে টার্মের সঙ্গে। ওয়ার্ক মানে কি, কাজ করা, এরকম বিভিন্ন ধরনের টার্ম থাকে, পেরিপেন্ডিকুলার, স্কোয়ার, ট্রায়াঙ্গল, এই সমস্ত টার্মের সঙ্গে হয়তো প্রথম পরিচিত হবে এবং প্রথম 1 মাস অসুবিধা হবে, কিন্তু তারপরে যখন একবার তুমি ফ্লুয়েন্টলি যখন চলে আসবে না ট্র্যাকের মধ্যে, তখন আর কোনো সমস্যা হবে না ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে, তখন তোমার ইজি লাগবে। তো আমি বলবো বাংলা ভাষার পরিবর্তে ইংলিশ ভাষাতে প্রিপারেশান নাও ইংলিশে। আরে তুমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রিপারেশান নিতে পারছো, 130 নাম্বার ইংলিশে আসছে, তো ম্যাথটা নিতে পারবে না ইংলিশে? খুবই ইজি। ইংলিশের থেকেও ম্যাথের ইংলিশ ল্যাঙ্গুয়েজ আরও ইজি। সিলেক্টেড কয়েকটা ল্যাঙ্গুয়েজ থাকে। কত মাস লাগতে পারে সিজিএলের প্রিপারেশান নিলে? যে দাদা আমি যদি এখন প্রিপারেশান শুরু করি তাহলে আমার প্রিপারেশান কমপ্লিট হতে কত মাস সময় লাগতে পারে? অনেকে তোমরা দেখে থাকবে, অনেকে বলতে শুনেছো যে 1 বছর, 1.5 বছর, 2 বছর, কারো 3 বছরও লেগে যায়। আমি মোদ্দা কথা বলবো, যদি তুমি ম্যাথসের কথা, আজকে ম্যাথস নিয়ে আলোচনা করছি তো আজকে ম্যাথসের কথাই বলবো। যদি তুমি ম্যাথস ডেলি 3 ঘন্টা করে টাইম দাও ম্যাথসে, এবং তুমি বিগিনার স্টুডেন্ট হও না কেন, তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড হও বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড হও, নো ম্যাটার, সিজিএল কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কোনো স্ট্রিম কিন্তু ম্যাটার করে না। যদি তুমি আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও এবং বিগিনার স্টুডেন্ট হও এবং ডেলি মিনিমাম 3 ঘন্টা যদি ইনভেস্ট করতে পারো ম্যাথসের পেছনে, তাহলে তোমার 8 থেকে 10 মাস সিলেবাস কমপ্লিট করতে লেগে যাবে। হ্যাঁ,
8 থেকে 10 মাস সিলেবাস কমপ্লিট করতে লেগে যাবে যদি তুমি ডেলি 3 ঘন্টা টাইম দাও। এবার তারপরে 1.5 বছর বা 1 বছর 1.5 বছর যাদের লাগে তাদের মানে ওটা ওই ওই ফ্যাক্টটাও ঠিক, ওই কথাটাও ঠিক, কারণ অনেক প্র্যাকটিস, এখানে অনেক কনসেপ্ট আছে ম্যাথের মধ্যে, অ্যারিথমেটিক পোর্শন আছে, অ্যাডভান্স পোর্শন আছে, এত এত কনসেপ্ট, পার্সেন্টেজে 20 থেকে 21 খানা টপিক, সেই টপিকের আবার বিভিন্ন ধরনের কোশ্চেন, তো সব মিলিয়ে এত কোশ্চেন এত কনসেপ্ট, তো অনেকটা সময় লেগে যায় প্র্যাকটিস করতে, PYQ প্র্যাকটিস করতে, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করতে, মক টেস্ট দিতে, এবং আরও যে সমস্ত কিছু ক্লাসের যে লেকচারের যে নোটসগুলো থাকে সব মিলে প্র্যাকটিস করতে অনেকটা সময় লেগে যায়। কিন্তু মধ্যে কথা, তুমি যদি কনসিস্টেন্ট থাকো তাহলে 8 থেকে 10 মাস এনাফ। 8 মাস সাইকোলজিক্যালি, ইকোনমিক্যালি, জিওগ্রাফিক্যালি, পলিটিক্যালি 8 মাস সময়টা কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্যে, যে কোনো সিলেবাসকে কমপ্লিট করার জন্য একটা উপযুক্ত সময়। তো আমি বলবো যারা সময় নিয়ে যারা প্রবলেমের মধ্যে আছো, তুমি যদি বিগিনার হও এবং তোমার গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট হয়ে থাকে এবং তুমি ডেলি যদি 8 থেকে 10 ঘন্টা, 8-10 ঘন্টা বলবো না, ডেলি তুমি যদি 6 থেকে 8 ঘন্টা প্রিপারেশানে দিতে পারো এবং তার মধ্যে 3 ঘন্টা তুমি যদি ম্যাথসের জন্য ইনভেস্ট করতে পারো, তাহলে তোমার 8 থেকে 10 মাস লাগবে ম্যাথসের সিলেবাস কমপ্লিট করতে। এবার আসা যাক কোন টিচারের কাছে পড়বে। দেখো, আমি তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিয়েছি, বাংলা ভাষায় রিসোর্সেস পাওয়া মুশকিল, তুমি বহুত রিসোর্সেস পাবে কিন্তু কোয়ালিটি রিসোর্সেস পাওয়া সত্যি খুবই মুশকিল। ইংলিশ ভাষাতে তুমি যদি প্রিপারেশন নাও বা হিন্দি ভাষাতে তুমি যদি প্রিপারেশন নাও, তাহলে আমি তোমাকে 4খানা টিচার সাজেস্ট করব। কোন কোন টিচার? সবারই প্রথমে যে টিচারটার নাম আসে সেই স্যারটার নাম হচ্ছে আদিত্য রঞ্জন স্যার, তারপর আসছে রাকেশ যাদব স্যার, তারপরে গগন প্রতাপ স্যার, অভিষেক ওঝা স্যার, এবং আরও অনেক স্যার আছে। আমি এই 4টে স্যারকে পিক করেছি। কেন পিক করেছি? আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের উইকনেসের ওপর ভিত্তি করে। দেখো, তুমি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তাহলে গগন প্রতাপ স্যারের সঙ্গে যেতে পারো। তুমি গগন প্রতাপ স্যারের পেড ব্যাচ পারচেস করতে পারো, বা ইউটিউবে তুমি গগন প্রতাপ স্যারের ভিডিও লেকচার দেখতে পারো, গগন প্রতাপ স্যারের সঙ্গে তুমি তোমার কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। কিন্তু তুমি যদি প্রচণ্ড উইক স্টুডেন্ট হয়ে থাকো এবং আর্টস ব্যাকগ্রাউন্ডের যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে আমি বলবো তুমি আদিত্য রঞ্জন স্যারের সাথে যেতে পারো। আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকে তুমি ম্যাথের সমস্ত চ্যাপ্টার ক্লিয়ার করে নিতে পারো। কেন? কারণ আদিত্য রঞ্জন স্যারের যে টিউনিং, আদিত্য রঞ্জন স্যারের বোঝানোর যে ক্যাপাবিলিটি, সেটা উইক স্টুডেন্টদেরকে মাথায় রেখে কিন্তু স্যার সমস্ত কিছু করান। তো আদিত্য রঞ্জন স্যার আর্টস ব্যাকগ্রাউন্ডের একেবারে পিছিয়ে পড়া দুর্বল স্টুডেন্টদেরকে ধরে এমনভাবে শেখায় যে একেবারে উঁচু লেভেল পর্যন্ত স্যার নিয়ে যায়। স্যারের বৈশিষ্ট্য আছে, স্যার টপিক ওয়াইজ করায়, লেভেল ওয়াইজ করায়। টপিক ওয়াইজ বিভিন্ন টপিক আছে, তোমাদেরকে যেমনটা বললাম যে ধরো পার্সেন্টেজে একটা চ্যাপ্টার আছে যে ইনক্রিজ ডিক্রিজ, আমার স্যালারি বাড়ছে, এক্সপেন্ডিচার বাড়ছে, তাহলে আমার সেভিং কত বাড়বে। তারপরে তোমার যে ত্রিভুজের যে বাহু থাকে বা চতুর্ভুজের যে বাহু থাকে, একটা বাহু 10% বাড়লো আর একটা বাহু 20% বাড়লো, তাহলে আকার আয়তন সার্বিক কত পার্সেন্টে বাড়বে। এই যে একটা টপিক, এই টপিকেরও আবার লেভেল আছে, সহজ, কঠিন, মডারেট, এরকম বিভিন্ন লেভেল আছে। তো আদিত্য রঞ্জন স্যার একেবারে 0 থেকে শুরু করেন এবং হিরোতে নিয়ে গিয়ে শেষ করে দেন, অর্থাৎ টপিক ওয়াইজ করান এবং লেভেল ওয়াইজ করান। এবং স্যারের আরও একটা বৈশিষ্ট্য আছে, স্যার PYQ যে কোশ্চেন থাকে সেগুলোর মাধ্যমে আমাদেরকে ম্যাথ শেখান। অন্যান্য স্যারে কী করেন? অন্যান্য স্যারে তোমার বিভিন্ন র্যান্ডামলি কোশ্চেন দিয়ে দেন, কনসেপ্ট ক্লিয়ার করান, বাকি স্যাররাও ঠিক করে। কিন্তু আদিত্য রঞ্জন স্যার বাকি স্যাররা র্যান্ডামলি কোশ্চেন নিজের মতো পিক করে শেখান, সেই জায়গায় আদিত্য রঞ্জন স্যার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পিক করে সেখান থেকে কনসেপ্টটা ক্লিয়ার করান, যাতে স্টুডেন্টরা সাইকোলজিক্যালি কনফিডেন্ট হয় যে না, আমি যে অঙ্কটা বুঝছি সেটা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন, আগের সালের কোশ্চেনে আসা কোশ্চেন, এবং সেখান থেকে আমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো তুমি আদিত্য রঞ্জন স্যারের কাছ থেকে যেতে পারো। এবার দেখো, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো তারাও আদিত্য রঞ্জন স্যারের সাথে যেতে পারো। আমি তো উইক স্টুডেন্টদের হয়ে বললাম, কারণ ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের মধ্যে প্রচণ্ড উইকনেস থাকে, তারা প্রচণ্ড দুর্বল, বিশেষ করে ম্যাথে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছো, তো তাদের নিরিখে আমি বললাম আদিত্য রঞ্জন স্যার বেস্ট হবে তোমাদের জন্য। এবার সায়েন্সদের জন্য বেস্ট হবে। ওভারঅল সমস্ত স্টুডেন্টদের পরিপ্রেক্ষিতে আমি বলছি আদিত্য রঞ্জন স্যারের ভিডিও তোমরা সার্চ করতে পারো, ইউটিউবে সার্চ করবে, বা যে 4টে স্যারের নাম বললাম, আদিত্য রঞ্জন স্যার, রাকেশ যাদব স্যার, গগন প্রতাপ স্যার এবং অভিষেক ওঝা স্যার, এই 4টে স্যারের তোমরা কাজ করবে।
সার্চ করবে পার্সেন্টেজ বাই আদিত্য রঞ্জন স্যার, পার্সেন্টেজ বাই রাকেশ যাদব স্যার, পার্সেন্টেজ বাই গগন প্রতাপ স্যার। যে চারটে স্যারের নাম বললাম সেই চারটে স্যারের নামে পার্সেন্টেজ সার্চ করে দেখবে, ভিডিও আসবে, সেই ভিডিওগুলোকে তোমরা একবার করে দেখে নেবে। দেখার পরে যেটা তোমরা বুঝতে পারবে তুমি সেই স্যারের বাকি ভিডিওগুলো তুমি দেখতে পারো, ইচ্ছা হলে তুমি পেড কোর্সও নিতে পারো। কোন বই পড়বে? দেখো, তুমি যদি পেড কোর্স নাও, আমি মানলাম তুমি আদিত্য রঞ্জন স্যারের পেড কোর্স নিলে, এবার আদিত্য রঞ্জন স্যারের পেড কোর্স যদি নাও তাহলে প্রথম 2-3 মাস তোমার কোনো বই কিনতে হবে না। হ্যাঁ, তোমার কোনো বই কিনতে হবে না। কেন কিনতে হবে না? কারণ আদিত্য রঞ্জন স্যার প্র্যাকটিস শিট প্রোভাইড করেন এবং সেই প্র্যাকটিস শিটের মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু ইনক্লুড করা থাকে, সমস্ত কোশ্চেন PYQই থাকে। তো প্রথম 3 মাস তোমার কোনো বই লাগবে না, প্র্যাকটিস শিটের মধ্যে থেকে হয়ে যাবে, আদিত্য রঞ্জন স্যারের প্র্যাকটিস বই থেকে হয়ে যাবে। এবং যারা প্রিপারেশন শুরু করেছো বা কোনো পেড কোর্স তোমরা নিয়ে প্র্যাকটিস করছো বা কারো কাছ থেকে তোমরা কোর্স করছো, কোনো কোচিং থেকে পড়ছো, আমি তাদেরকে বলবো দেখো বই 3টে মার্কেটে খুব সুন্দর বই আছে। এক হচ্ছে পিনাক্কেলের ম্যাথ PYQ বই, আর একটা হচ্ছে কিরণের বই, আর একটা হচ্ছে CGL ওরিয়ার্স বাই আদিত্য রঞ্জন স্যার। দেখো, কিরণের বই তুমি যদি নাও সেখানে মোটামুটি ধরে রাখো 10,000 কোশ্চেন আছে। এবার তুমি ভাবো তুমি লেকচারও দেখছো, প্র্যাকটিসও করছো, নোটসও বানাচ্ছ, রিভিশনও দিচ্ছ, তারপরে 10,000 কোশ্চেনও প্র্যাকটিস করছো, তোমার 10 মাসে হবে? তাহলে না, হবে না, বহুত সময় লাগবে। এবার সেই জন্য CGL ওরিয়ার্স বাই আদিত্য রঞ্জন স্যারের যে বইটা আছে এখানে ক্রিম কোশ্চেন, মানে প্রত্যেকটা টপিকের প্রত্যেকটা লেভেলের কোশ্চেনগুলো কমভাবে, মানে একটা কোশ্চেন তুমি যদি ওখান থেকে করো আদিত্য রঞ্জন স্যারের বই থেকে তাহলে তোমার 20খানা কোশ্চেন পিনাক্কেল বা কিরণের বই থেকে কভার হয়ে যাবে। এটা হচ্ছে স্যারের বৈশিষ্ট্য, অল্প সময়ের জন্য খুব সহজে হয়ে যাবে এবং তুমি একটা কনফিডেন্সও পাবে। অনেকে তোমার কনফিডেন্স লেস হয়ে প্রিপারেশান ছেড়ে দেয়, কারণ অনেকটা সময় লেগে যায়, সেজন্য ছেড়ে দেয় যে আমি কেন পারছি না, এত কোশ্চেন আমার দ্বারা হবে না, এই বলে ছেড়ে দেয়। কিন্তু CGL ওয়ারিয়ার্স বা আদিত্য রঞ্জন স্যার এই বইটা তুমি যদি নাও তাহলে তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স খুঁজে পাবে এবং তোমার প্রিপারেশনও স্মুথ হবে। প্রত্যেকের মধ্যে একটা ডাউট থাকে যে নোটস কীভাবে বানাবো। দেখো, তুমি কোনো একটা স্যারের পেড কোর্স থেকে পড়ছো বা কোনো কোচিং থেকে পড়ছো বা ইউটিউব থেকে পড়ছো, ঠিক আছে, পড়ছো। এবার স্যার যা কিছু লেখাবে বোর্ডের মধ্যে, যা কিছু পড়াবে, যা বোঝাবে, সেগুলো তুমি একেবারে নিজের যে নোটস খাতা সেই নোটস খাতাতে নিজের ল্যাঙ্গুয়েজে লিখবে, নিজের ভাষাতে লিখবে। এরকমটা নয় যে স্যার ইংরেজিতে করাচ্ছে সাইড অফ এ ট্রায়াঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10%, এরকম নয়। তুমি তোমার ল্যাঙ্গুয়েজে, তুমি যে ভাষাতে কথা বলো সেই ভাষাতে তোমার খাতার মধ্যে লিখে রাখবে। যেমন আমি তোমাদেরকে দেখাচ্ছি আমার নোটস, এরকম দেখতে পাবে, এরকম, এটা হচ্ছে আমার নোটস। এখানে বিভিন্ন রকমের লুসিড ল্যাঙ্গুয়েজে আমার সমস্ত কিছু এখানে বানানো হয়েছে বা স্ক্রিনে তোমরা দেখতে পাবে। এরকম আমি নোটসগুলোকে পুরো নিজের ভাষাতে বানিয়েছি। যেখানে আমার সমস্যা হয়েছে আমি লিখে রেখেছি যে এটা এরকম হবে, এটা এরকমভাবে বাড়বে, এর সঙ্গে 2 গুণ করতে হবে, এটা বাড়বে, এরকমভাবে পুরো নিজের ভাষাতে আমি লিখেছি। নোটস আমার হবে, তুমি নিজের ভাষাতে নোটস লিখবে। ধরো এমনও এরকম অনেক কোশ্চেন হয় যেগুলো বাকি সবাই বুঝতে পারছে, খুবই সহজ জিনিস, তুমি সেটা বুঝতে পারছো না, তা সত্ত্বেও তোমাকে সেটা লিখে রাখতে হবে। তুমি নোটস খাতাতে নিজের ভাষাতে ব্ল্যাক, ব্লু, রেড এই কালারের পেনগুলো ইউজ করে তুমি লিখতে পারো। তো এটা গেল প্রথম নোটস খাতা। এই নোটস খাতাতে কি লিখবে? এই নোটস খাতাতে স্যার যা পড়াচ্ছে তুমি সেটাই লিখবে, মানে স্যার যা পড়াচ্ছে এবং তোমার যেখানে যেখানে সমস্যা হচ্ছে নোটস খাতার মধ্যে সেগুলাই তুমি লিখবে। দেখো, তার আগে বলে দিই, তোমার মোটামুটি ম্যাথসের জন্য তুমি 4খানা খাতা করে রাখবে। হ্যাঁ, শুনতে শকিং লাগলেও ম্যাথসের জন্য 4খানা খাতা করে রাখবে। প্রথম খাতার নাম দেবে নোটস খাতা। এই নোট খাতাতে যেমনটা বললাম যে স্যাররা যা করাচ্ছে ক্লাসে তুমি তোমার ভাষায় লিখবে। তারপরে আরেকটা খাতা রাখবে যার নাম দেবে অ্যাডিশনাল নোটস। এই অ্যাডিশনাল নোটস খাতাতে তুমি লিখবে কি? অ্যাডিশনাল নোটস খাতাতে তুমি স্যার তুমি যে পেড কোর্স নিয়েছো, যেখানে ধরো একটা পার্সেন্টেজ চ্যাপ্টার, সেই পার্সেন্টেজ চ্যাপ্টার স্যার পড়িয়েছে, তুমি তোমার নোটসে লিখেছো। ধরো 120খানা কোশ্চেন আছে। এবার সেই 120খানা কোশ্চেনের মধ্যে দেখা গেল 30টা কোশ্চেন এমন খুবই কঠিন, তোমার দ্বারা হচ্ছেই না সেই কোশ্চেনটা, তুমি যতবারই প্র্যাকটিস করছো না কেন তাও বার তোমার মিস্টেক হয়ে যাচ্ছে। তাহলে কি করবে? তাহলে সেই 20খানা কোশ্চেন আলাদাভাবে পার্সেন্টেজ চ্যাপ্টার নাম দিয়ে অ্যাডিশনাল নোটস খাতাতে তুমি লিখে রাখবে। বোঝা গেল? অ্যাডিশনাল নোটস খাতাতে তুমি লিখে রাখবে। তাহলে কি হবে? তাহলে তুমি যখন রিভিশন দেবে বা মক টেস্ট দেবে বা তোমার এক্সাম এগিয়ে আসছে
তখন তুমি সেই অ্যাডিশনাল নোটস খাতাটা বের করবে, মানে তুমি বুঝে যাবে যে ওই খাতায় তোমার কঠিন কঠিন কোশ্চেনগুলো করা আছে। আমি আরেকটা জিনিস দেখাচ্ছি। আমি কি করেছিলাম, আমি লিখে রেখেছিলাম অ্যাডিশনাল নোটস খাতাতে, এটা হচ্ছে আমার ডায়েরি। এই ডায়েরির মধ্যে আমি সমস্ত কিছু লিখে রেখেছিলাম যে টাফেস্ট কোশ্চেন এবং 5-6 বার করার পরেও যে কোশ্চেনগুলো হবে না, যেগুলোর কনসেপ্ট বারবার গুলিয়ে যায়, তাদের জন্য থাকবে ডায়েরি অফ নোটস। এছাড়াও যে কোশ্চেনগুলো করতে বেশি সময় লাগবে সেগুলো ডায়েরি অফ নোটসে লিখে রাখবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস লিখে রেখেছি যে এই অ্যাডিশনাল নোটস খাতাতে কোনো একটা পার্টিকুলার চ্যাপ্টার থেকে, সে পার্সেন্টেজ চ্যাপ্টার হোক, প্রফিটলেস চ্যাপ্টার হোক, প্রফিট লস চ্যাপ্টার হোক, টাইম অ্যান্ড ওয়ার্ক হোক, সে পার্টিকুলার চ্যাপ্টার থেকে মোটামুটি 20খানা কোশ্চেনের বেশি যেন না হয়, মানে এই লিমিটটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। আর একটা অ্যাডিশনাল নোটস হলো, আরেকটা তোমাকে খাতা করতে হবে বা ডায়েরি করতে হবে, সেই ডায়েরিটার নাম দেবে ডায়েরি অফ নোটস। এই ডায়েরি অফ নোটসের মধ্যে কি লিখে রাখবে, টাফ কোশ্চেন অফ পিওয়াইকিউ। তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছো, এই কোশ্চেনে দেখা গেল তুমি অ্যাডিশনাল নোটস খাতাতে যে কোশ্চেনগুলো তুমি লিখেছো সেই কোশ্চেনগুলো বারবার করার পরেও তুমি যখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করছো, দেখছো একটা চ্যাপ্টারে 300খানা কোশ্চেন আছে, তার মধ্যে থেকে 30খানা এমন কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো তোমার দ্বারা কিছুতেই হচ্ছে না। তুমি নোটস খাতা রিভিশন করেছো, তারপরে অ্যাডিশনাল নোটস খাতা রিভিশন করেছো, তারপরেও তোমার হচ্ছে না, তাহলে সেই কোশ্চেনগুলো তুমি ডায়েরি অফ নোটসে লিখে রাখবে। আমি এখানে তোমার ডায়েরি অফ নোটসে লিখে রেখেছিলাম যে নোটস খাতা, অ্যাডিশনাল নোটস এবং ডায়েরি অফ নোটস করার পরেও মকে যে কোশ্চেনগুলো আটকাবে সেগুলো প্রথমে ভালো করে অ্যানালাইসিস করব। যদি দেখি আমার 3টে ধাপে করা নোটসের খাতা থেকে মকের কোশ্চেন হচ্ছে না, তাহলে তার জন্য আলাদা একটা খাতা করব এবং যার নাম হবে ডায়েরি অফ অ্যাডিশনাল র্যান্ডম কনসেপ্ট। ডায়েরিতে যদি 5টার বেশি কোশ্চেন একটা নির্দিষ্ট চ্যাপ্টার থেকে থাকে, তাহলে মানতে হবে যে আগের 3টে নোটস খাতা রিভিশন ঠিক মতো দেওয়া হয়নি। অর্থাৎ তুমি প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করছো বা মক টেস্ট দিচ্ছ, তাহলে মক দেওয়ার সময় কিছু কোশ্চেন হয় না। মক টেস্ট দেওয়ার সময় বা পিওয়াইকিউ কোশ্চেন দেওয়ার সময় এমন কিছু কোশ্চেন থাকে যে কোশ্চেনগুলো হয় না, তো সেগুলো তোমাকে ডায়েরি অফ অ্যাডিশনাল র্যান্ডম নোটস খাতা লিখে রাখতে হবে। থেকে ম্যাথ নোটস খাতা রিভিশন দিচ্ছ, অ্যাডিশনাল নোটস খাতা রিভিশন দিচ্ছ, তারপরে ডায়েরি অফ নোটসও করছো। এগুলো করার পরেও তোমার যখন তুমি তুমি মক টেস্ট দিচ্ছ, সে পিওয়াইকিউ লেভেলের মক টেস্ট হতে পারে বা তোমার এমনি র্যান্ডম মক টেস্ট হতে পারে, তো সেই মক টেস্টে যখন তোমার কোনো কোশ্চেন আটকাবে, সেটা ডায়েরি অফ অ্যাডিশনাল র্যান্ডম কনসেপ্টের মধ্যে তোমাকে লিখে রাখতে হবে। কেন? কারণ তোমাকে নোটসের জন্য টোটালি 4খানা খাতা করতে হবে। একটা হবে নোটস খাতা, আর একটা হবে অ্যাডিশনাল নোটস খাতা, আর একটা হবে ডায়েরি অফ নোটস এবং আর একটা হবে ডায়েরি অফ অ্যাডিশনাল র্যান্ডম কনসেপ্ট। বোঝা গেল? আর একটা কথা, অ্যাডিশনাল নোটস খাতাতে 20টার বেশি কোশ্চেন যেন না হয়, ডায়েরি অফ নোটসে যেন 20টার বেশি কোশ্চেন না হয়, এবং ডায়েরি অফ অ্যাডিশনাল র্যান্ডম কনসেপ্ট এই নোট খাতাতে যেন 5টার বেশি কোশ্চেন না থাকে। যদি এই লিমিটের বেশি কোশ্চেন থাকে, তাহলে জেনে রাখবে যে তুমি যে লেকচার থেকে বা যে ভিডিও দেখে বা যে স্যারের কাছ থেকে তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করেছো, সেখানে তোমার কোনো না কোনো খামতি আছে। এই লিমিটগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনবে। এবার হচ্ছে মক টেস্ট কখন দেবে? অনেকের কোশ্চেন থাকে যে দাদা মক টেস্ট কখন দেবো? দেখো, ফুল লেন্থ মক টেস্ট শুরুতে একদমই দেবে না, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ ফুল লেন্থ মক টেস্টে যখন তুমি দেখবে তোমার নাম্বার খুব কম আসছে, তখন কিন্তু তুমি ডিমোটিভেট হয়ে যাবে এবং তোমার যে কনফিডেন্স সেটা কিন্তু লেস হয়ে যাবে। তো সেই জন্য ফুল লেন্থ মক টেস্ট একদমই দেবে না। সেকশনাল মক টেস্টও দেবে না। সেকশনাল কোন মক টেস্ট? ধরো 2024 সালের সিজিএলের প্রিলিমসে আসা যে কোশ্চেনগুলো আছে, সেখানে ম্যাথসের যে 25টা কোশ্চেন, সেটার যে মক টেস্ট হয় সেটাকে আমরা সেকশনাল মক টেস্ট বলছি। তো ফুল লেন্থ মক টেস্ট এবং সেকশনাল মক টেস্ট একদমই দেবে না। চ্যাপ্টার টেস্ট দিতে পারো। ধরো তুমি পার্সেন্টেজ চ্যাপ্টার কমপ্লিট করেছো বা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার কমপ্লিট করেছো বা জিওমেট্রি চ্যাপ্টার কমপ্লিট করেছো, ওই চ্যাপ্টার কমপ্লিট করার পর 4টে নোটস খাতাতে রিভিশন দেওয়ার পর তুমি চ্যাপ্টার টেস্ট দিতে পারো। সে টেক্সট বুক থেকে হোক বা তোমার বিভিন্ন অ্যাপ আছে, সেখান থেকে তুমি চ্যাপ্টার টেস্ট দিতে পারো, এবং চ্যাপ্টার টেস্টে দেওয়ার পরে যে কোশ্চেনগুলো আটকাবে সেগুলো তুমি তোমার চয়েস মতো তোমার খাতার মধ্যে তুমি লিখতে পারো। এবার দেখো, সপ্তাহে তুমি কতদিন পড়বে? মনডে টু ফ্রাইডে 5 দিন পড়বে,
আর স্যাটারডে সানডে দুদিন রিভিশন দেবে। রিভিশন না দিলে কিন্তু তোমার জীবন শেষ, গল্প শেষ, প্রিপারেশনও ভুলে যেতে হবে, কারণ রিভিশন মাস্ট। তুমি দেখা গেলো তুমি সব কিছু পড়েই যাচ্ছ আর রিভিশনও দিচ্ছ না, তাহলে কিন্তু হবে না। রিভিশন মাস্ট। বারংবার একটা কথা, যারা টপার হয়, যারা বলে, যারা টপার হয়, যারা ক্র্যাক করে, যারা র্যাঙ্ক করে, তারা কিন্তু বলে তারা রিভিশন কিন্তু দেয়। তো তো লেকচার যেমন দেখবে, সিলেবাস যেমন কমপ্লিট করবে, তেমন প্র্যাকটিস দেবে, প্র্যাকটিসও করতে হবে। 7 দিনের মধ্যে 5 দিন পড়বে আর মাত্র 2 দিন রিভিশন দেবে। আর একটা কথা তোমাকে যে জিনিসটা মনে রাখতে হবে, ক্যালকুলেশন, শর্টকাট মেথড। অনেকে শর্টকাট মেথড দেখায়, তো শর্ট মেথড কোনটা? দেখো শর্টকাট মেথডে সব থেকে যে জিনিসটা কাজে আসে সেটা হচ্ছে ক্যালকুলেশনের স্পিড। ক্যালকুলেশন স্পিড কোনগুলো? কাটাকাটি। যে কাটাকাটিগুলো আমরা ছোটোবেলা থেকে করে আসি, খুব তাড়াতাড়ি করতে হবে। তার জন্য তোমাকে টেবিল মনে রাখতে হবে 20 পর্যন্ত। স্কোয়ার, 5-এর স্কোয়ার কত, 10-এর স্কোয়ার কত, 15-এর স্কোয়ার কত, এই যে স্কোয়ারগুলো 25 পর্যন্ত মনে রাখতে হবে। এবং যে কিউব, 3-এর কিউব, 5-এর কিউব, 9-এর কিউব, সেই কিউবগুলো মনে রাখতে হবে 15 অবধি। এই যে ক্যালকুলেশন স্পিডের জন্য এগুলো তোমার মাস্ট লাগবে। টেবিল 20 পর্যন্ত, স্কোয়ার 25 পর্যন্ত এবং কিউব 15 পর্যন্ত, এগুলো কিন্তু মাস্ট লাগবে। যে কথাটা বললাম, শর্ট মেথডে করতে গেলে ক্যালকুলেশনের স্পিড লাগবে, এবং ক্যালকুলেশন স্পিডের জন্য যেগুলো বললাম সেগুলো মনে রাখবে। আমরা তাহলে কোন কোন জিনিসগুলো আজকে দেখলাম, বা ম্যাথস প্রিপারেশানের জন্য কোন কোন জিনিসগুলো তুমি মনে রাখবে, শর্টকাটে বলে দিচ্ছি। প্রথমত পেড কোর্স আমার একটা লাগবে, বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়, যেটা তোমাকে বললাম ইংরেজি ভাষা। পেড কোর্স তুমি না নিলে আপাতত ফ্রি কোর্সে তুমি দেখতে পারো, ইউটিউবে ফ্রি দেখতে পারো, অনেক ভিডিও পড়ে আছে, সেখান থেকেও তুমি কভার করতে পারো। তুমি ইউটিউব থেকে করো বা পেড কোর্স থেকে করো, যাই করো না কেন, তোমাকে চ্যাপ্টার লেকচার দেখতে হবে। চ্যাপ্টার লেকচার দেখার পর সেখান থেকে তোমাকে নোটস বানাতে হবে। নোটস বানানোর পর সেখান থেকে আমাকে রিভিশন দিতে হবে। রিভিশনের পর আমাকে সেখান থেকে প্র্যাকটিস শিট কিন্তু আমাকে প্র্যাকটিস করতে হবে, বা বই প্র্যাকটিস করতে হবে। তারপরে শেষে আমাকে চ্যাপ্টার টেস্ট দিতে হবে। চ্যাপ্টার টেস্টে তোমার একটা চ্যাপ্টার কমপ্লিট হলো। এরকম এই প্রসেসটাই তোমাকে বারংবার আরও যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেখানে কিন্তু দেখতে হবে। এইভাবে তোমার যখন 60 to 80% চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে, তোমার যে 34-35টা যে চ্যাপ্টার আছে, যদি ভাঙি আমি, তাহলে এই চ্যাপ্টারের মধ্যে তোমার যদি 60 to 80% চ্যাপ্টার যদি এরকমভাবে শেষ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি সেকশনাল মক টেস্ট দিতে পারো, ফুল লেন্থ মক টেস্টও দিতে পারো, তখন কোনো অসুবিধা নেই। কিন্তু একবারে স্টার্টিং ফেজে, স্টার্টিং পয়েন্টেই তুমি যদি মক টেস্ট দেওয়া শুরু করো ফুল লেন্থ, আর সেখানে তুমি যদি দেখতে পাও যে 200-র মধ্যে তোমার নাম্বার এসেছে 20, তাহলে তোমার তুমি নিজেই কনফিডেন্স লেস হয়ে যাবে, তুমি নিজেই সেখানে নার্ভাস হয়ে যাবে, এবং প্রিপারেশানও হয়তো ছেড়ে দিতে পারো। তো যে কথাগুলো বললাম অবশ্যই ভালোভাবে মনে রাখবে, এইভাবে প্র্যাকটিস করবে। যদি কোনো ডাউট হয়, যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমি তো বারংবার বলছি, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের সাথে আমি আছি। অন্য ভিডিওতে আরও অনেক টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, এত দূর পর্যন্ত যদি কেউ দেখে থাকো তাহলে বলবো ভালো করে প্রিপারেশান নাও, ভালো করে প্রিপারেশান স্টার্ট করো। কোনো অসুবিধা থাকলে আমাকে বলতে পারো। এবং আমার যে নোটসের যে ছবিগুলো আছে সেগুলো আমি শর্ট ফর্মে হয়তো ভিডিওতে পরবর্তীকালে হয়তো আপলোড করতে পারি।